মন বাড়িয়ে ছুঁই। লেখনীতে ফাবিয়া মোমো, পর্ব সংখ্যা 23। হতভম্বের মতো তাকিয়ে থাকতে শাহনাজ ধীর গতিতে রুমের ভেতর ঢুকলো। মেহনুরের সামনে সে আশ্চর্য দৃষ্টিতে আপাদমস্তক দেখতে থাকলো। শাহনাজের এমন কীর্তিকলাপে দেখে মেহনুর প্রচুর বিস্ময় এবং অস্বস্তি বোধ করছিল। শাহনাজ মিনিটখানেক শুধু বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর মুখের পানে। মেহনুর ওর অবস্থা দেখে নিজেকে আর ভেঙে বলল, বুবু, এভাবে কি দেখছো? আমার অস্বস্তি হচ্ছে। মেহনুরের কথায় নিজেকে বিস্মিতভাবে একটু যেন কমলো, তবুও পুরোপুরি সেটা গেল না। শাহনাজের কাছে এসে মেহনুর কাঁধ দুটো হাত রাখলো। স্নেহ দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে থাকতেই শান্ত সুরে বলল, তোকে যদি এই রূপে আম্মা আর ছোট মা দেখতো না, পাগলের মতো খুশি হতো মেহনুর। শাহনাজের অম্লান কথায় ড্যাব করে তাকিয়ে রইল মেহনুর। নীরবতা আঁকড়ে ধরল ওকে। মেহনুর ওকে চুপচাপ থেকে শাহনাজের কাছ থেকে হাত সরালো। মিষ্টি একটা হাসি দিয়ে রুমে যেই সোজাকাজা সামগ্রী এনেছিল সেটা ড্রেসিং টেবিলের ওপর রাখে। বেছে বেছে লাল রঙের লিপস্টিক পরে, কানের জন্য সোনালি টপ, দু হাতে পরার জন্য লাল কাচের রেশমি চুড়ি, চোখের জন্য কালো কাজল। শাহনাজের আনা জিনিস দেখে তৎক্ষণাৎ ঘাবড়ে গেল মেহনুর। সাজার জন্য বারবার দ্বিমত পোষণ করে মুখ কুচকে নিল, কিন্তু শাহনাজের বেপরোয়া জোরাজোরিতে মেহনুর বাধ্য হয়ে সাজে। শাহনাজ ওর সাজগোজ শেষ করে সঙ্গে নিয়ে যায়। নদীর তীরে যাওয়ার জন্য কটেজের বাইরে আসে। আশেপাশে কেউ নেই, সবাই ইতিমধ্যে নদীর ঘাটে চলে গেছে। খালি রিসোর্টটা নীরবতায় দখলে আচ্ছন্ন হয়ে আছে। শাহনাজ পিছু পিছু যেতেই মেহনুর যেতে থাকে। শাহনাজের পরনে কমলা রঙের তাঁতের শাড়ি, কমলা রঙের ব্লাউজ, চুলগুলো খোপায় গোছা। কানের পাশে জায়গাটা চলে এলো। সেখানে আসতেই দেখতে পেল নদীর কাছে বালুময় জায়গায় বিকালের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। সকলের পরিকল্পনা মতো গাছের গুড়িগুলো গোল করে সাজানো হয়েছে। মাঝখানে ক্যাম্পফায়ার জ্বলছে। সেখান থেকে একটু দূরে গিল পার্টির আয়োজন করা হচ্ছে। নীতিরা আজ শাড়ি পরেছে শাহনাজের দেখা দেখি। ওদের কাছ থেকে 3টা শাড়ি নিয়ে নীতি, প্রীতি, ফারিন একসাথে পরেছে। শাড়ি পরানোর কাজটা সাবা করে দিয়েছে। সুরাইয়া অন্যান্য দিনের মতো আজও মুখ ফুলিয়ে নেই। প্রাণবন্ত হাসিতে সাবিরের সাথে গ্রিলের জিনিস আনা নেওয়া করছে। ছেলেটার পরনে ফর্মাল গেট আপ, শার্ট প্যান্ট করার আইডিয়াটা সবিক সিলেক্ট করেছে। নীতি সামান্য ঘোষণা দিল, পার্টির সবার জন্য উপস্থিত হয়েছে এখানে। এখন পার্টি শুরু করতে কোনো বাধা নেই। সত্যই ঘটনার 5 মিনিটের মধ্যেই গাছের গুড়িতে এসে বসে শাহনাজ, শফিক, প্রীতি, অপরদিকে সাবা, ফারিন, আর তার পাশে ঠিক সবার পাশেটাই ঠিক এমন করে সবাই ঘুরিয়ে দেখলো। এদিকে মাহাতিম ম্যানেজারের সাথে টুকটাক কথা বলে রিসোর্টের দিকে এগিয়ে এলো। হাতে কোনো কোকের ক্যান নিয়ে মোবাইল স্ক্রল করতে করতে নদীর তীরে ফিরল। আড্ডার আমেজ যত বাড়ছে, শোরগোল যেন ভেসে আসছে। মাহাতিম সেই শোরগোলের সূত্র ধরে ক্যানে চুমুক দিল। ফোনের স্ক্রিনে গুরুত্বপূর্ণ মেল চেক করছে, কিন্তু ঠিক সময় তুফু হো হো করে হেসে উঠল। খুব স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। হঠাৎ কিছু একটা আশ্চর্যের মতো হতভম্ব ফের ফিরে তাকালো মাহাতিম। অমনি চোখ দুটো স্থির হয়ে তাকালো। ক্যানে চুমুক দিয়ে অত দূরের কথা হাতটা থেমে গেল মেহনুরকে দেখে। ঝিমঝিম করে অস্থির শরীরটা যেন ঝড়ো হয়ে লাগলো। উত্থাল পাত্থাল জলোচ্ছ্বাসের মতো ধীর ঝাপটা বুকের ওপর এসে আছড়ে পড়ল। কি দেখছো চোখের সামনে? কাকে দেখছে এই মুহূর্ত? কে বসে আছে এমন সাজে? একে একে অনেকগুলো প্রশ্ন মাহাতিমের সচল মস্তিষ্কে ঘুরপাক খেতে লাগলো। মাহাতিম স্থির হয়ে মেহনুরের দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ আড্ডার মাঝে মেহনুরের চোখ থামিয়ে মাহাতিমের দিকে পড়লো। দুজনের অবস্থা থমথমে, মুহূর্তের মধ্যে আটকে গেল। মেহনুর ততক্ষণ যেন অস্বস্তি কাটিয়ে উঠতে পারছিল না। গলা শুকিয়ে পানির প্রয়োজন, পিপাসা পেয়েছে। মাহাতিমের চাহনির মাঝখানে লোক চাইল সহজভাবে। আজ লোকটা সেই প্রথমবারের মতো নিজেকে রেডি করেছে। সে কালো শার্ট, পেশিবহুল শরীরটা ঢেকে রেখেছে কালো প্যান্ট আর কালো শার্টের সাথে। ইন্ট করে রাখা স্লিপ তুলে রেখেছে কোনই পর্যন্ত। শুধু পরিবর্তন সে কালো শার্ট দিয়ে পেশিবহুল শরীরটা ঢেকে রেখেছে। কালো প্যান্টের সাথে কালো শার্টটা সেদিনের মতোই বেল্ট দিয়ে ইন করেছে। স্লিপ তুলে রেখেছে কোনই পর্যন্ত। পরিবর্তন এসেছে শার্টের বোতামের মধ্যে। ওপরে দুটো বোতাম খোলা,
দেবদাসের মতোই খুলে রেখেছে। সেই খোলা অংশ দিয়ে দেখা যাচ্ছে তার উজ্জ্বল বুক, ক্যান ধরা হাতটা ঘড়ি না থাকলেও জানি ব্যতিক্রম দেখা যাচ্ছে। তার হাতের নীল রংটা উজ্জ্বল হয়ে রয়েছে দম্ভিকতায়। মায়া করা শান্ত চোখ দুটি কাজলের ছোঁয়ায় ফুটে উঠেছে। চোখ দুটো ঘিরে দিঘির কালো জলের মতোই যেন গভীর। সেই গভীরতায় ডুবে যেতে পারলে জীবন যেন ধন্য হয়ে যেত। কমলা আভার ঠোঁট দুটো যেন রঙে ঠের হয়ে আছে। সেই লাল টুকটুকে রক্তিমতা মাহাতিমকে ঘায়েল করার জন্যই যথেষ্ট। সৌভ আর প্রীতি মাহাতিমের চুপটি দেখে মিটমিট করে হাসলো। সেই হাসিটা কাউকে বুঝতে দিল না। মেহনুর জড়তায় আবার হাসি উড়িয়ে গেল, চুপচাপ বসে রইল। আগের মতো প্রাণখোলা হাসিতে যুক্ত হলো না। সবিক শেষ বিকালে শান্ত পরিবেশে গান ধরার জন্য টস করলো, কিন্তু অপ্রকাশিতভাবে ফলাফল এলো মেহনুর টসে চিরকুটে নিজের নাম দেখে প্রচন্ড ঘাবড়ে গিয়ে সেখান থেকে চলে যেতে চাইলো, কিন্তু নীতি তোষমতে আর উঠল না। মাহাতিম অনেকক্ষণ চুপচাপ থাকতেই শুভবিক এবার ফিসফিস করার কানের কাছে এসে বলল, দোস্ত, দিনটা নষ্ট করিস না, পুরোপুরি ফর্মটা ফিল করে ফেল। এটা তোর মোক্ষম সুযোগ, কনফেক্স কর, দরকার পড়লে ফিল্ম স্টাইলে বল, তবুও বল দোস্ত, চুপ থাকিস না। সৌভিক ফিসফিসানিতে মুখ তুলে তাকালো মাহাতিম। সৌভিক মাহাতিমের দিকে দৃষ্টি রেখে আবারও ইশারায় তাগিদ ফেলল। মাহাতিম কিছুক্ষণ নীরব থেকে চোখের ইশারায় গিটারটা পাশ থেকে নিল। সৌভিক এমন প্রাপ্তির হাসি দিয়ে সিয়ামের কল থেকে গিটারটা নিয়ে মাহাতিমের হাতে দিল। মাহাতিম কালো গিটারটা কোলে রেখে সোনালি করে আঙ্গুল ছুঁয়ে টুং করে একটি শব্দ হলো। সেই শব্দেই যেন কৌতূহল সবার নিচে আড্ডার দিকে মন দিল। মাহাতিম তখন মাথা নিচু করে গিটারের দিকে তাকিয়ে সেই আঙ্গুল দিয়ে পিসার রাইফেল টিকার মতোই চাপছে। সেই আঙ্গুলে এখন গিটার তখন খুবই অযোগ্য মনে হচ্ছিল। চর্চাহীন আঙ্গুল আবার সাহস দেখিয়ে তারের মাঝে ঢুকালে টুংটাং শব্দ এক অলস ভঙ্গিতে সুরটা ফেললো। চোখ দুটো বন্ধ করে খানিকটা গলা ভিজিয়ে নিল। মৃদু কেশে ঠিক সূক্ষ্ম গলায় মাহাতিমের জন্য। মাহাতিম আজ সেই রূপ সবার মধ্যে প্রচন্ড উৎকণ্ঠা কাজ করছে মাহাতিমের জন্য। মাহাতিম সেই রূপটা দেখাচ্ছে যেটা তিন বন্ধু সিয়াম সৌভ তৌফ দেখছে। ভাই বোনেরা কখনো দেখার সুযোগ পায়নি। নিরিবিলি পরিবেশটা গিটারের সুরে মুহূর্তেই মাহাতিম আস্তে আস্তে পরিবেশটা যেন অন্য সুরে তুলল। কাঙ্ক্ষিত গানটা শব্দ তালে একে একে পিয়ানো বেজে উঠল। বাঁশির নরম সুর চলতে থাকলো। মাউথ আর্গনে শব্দ করে সিয়াম তৌফ সামির সাথে বাধ্য হলো চোখ বন্ধ করে গানের মাঝে ডুবে যেতে। নিমিষে আবদ্ধ হয়ে গেল গানের সুরে। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবুও অল্পতেই হারিয়েছি বারবার। তাকে ছোবো ছোবো ভাবছি, তবুও ছুঁয়ে পালাচ্ছি, তবুও তাকে ছুঁয়ে যাচ্ছি আবার। গানটা গলায় সুরের জন্য থমকালো। গিটারের আওয়াজটা পাশাপাশি মাউথ আর্গনের নিপুণ সুরে উঠল প্রকৃতি। সবার চোখ বন্ধ। মেহনুর চোখ খুলে তাকালো। আগুনের হলুদ বর্ণের আলোতেও মাহাতিমের দিকে দৃষ্টি রাখলো। মাহাতিম গিটার চালানো অবস্থায় যেন ওর দিকে তাকিয়ে থাকে। সেই দৃশ্যই যেন অবলোকন করছে মেহনুর। মাহাতিম ওর দিকে তাকিয়ে আবার নিজের গলায় গাইতে লাগলো। গানের লাইনগুলো যেন মেহনুরের কাছে আসার জন্য ব্যক্ত করছিল অভিমান, পিছুমান। তাকে পিছু ফেরাও, তার কানে না যায় পিছু ডাক আমার। মুখ বুঝে কাছে ডাকি আবার। তাকে অল্প করে ডাকছি, তার আগলে আগলে রাখছি, তবু অল্পতে হারাচ্ছি আবার। মাহাতিম চোখ বন্ধ অবস্থায় গানের শেষ লাইনটা উচ্চারণ করলো। গান শেষে সুরের তালটা ফিনিশ হয়ে যেতেই চোখ খুলে দেখলো মেহনুর সম্পূর্ণ বিমোহিত দৃষ্টিতে শিকার অবধি সূচক হাসি দিল। সেই হাসির দিকে তাকিয়ে অস্থির জ্ঞানশূন্যভাবে ভুলে গেল মাহাতিম। গিটারের তারটা ভুলবশত আঙ্গুল চালিয়ে আচমকা আঙ্গুল কেটে ফেললো। আকস্মিক ছোট করে একটা আর্তনাদ করলো। সবাই চমকে গিয়ে চোখ খুললো। বাজনা আকস্মিক থেমে গেল। মাহাতিমের কাটা আঙ্গুলে কাটা স্থানে টপ টপ করে রক্ত পড়ছে। রক্তে লাল হয়ে যাচ্ছে সবটা। কেউ ওর কথা শুনছে না। বাধ্য হয়ে সবাই সাংঘাতিক ধমক দিল মাহাতিম। ওর ধমকে সবাই চুপ হয়ে গেল। শুধু সাবির রিসোর্টের দিকে চলে গেল। বাকিরা যে যার জায়গায় গিয়ে বসলো। মাহাতিম ওদের গ্রিল প্রস্তুত করার কাজে লাগতে বলল। এদিকে কাটা আঙ্গুলটা অন্য হাতে চোখ করে
চেপে ধরেছে মাহাতিম। গিটারের তারে এক ফালি চামড়া আলগিয়ে কেটে গেছে। হঠাৎ সামনের দিকে চোখ তুলে তাকালো। ছোট্ট মানুষটার মুখে হাসি পেল মাহাতিমের। সে বিষগ্ন মুখে মাহাতিমের দিকে তাকিয়ে আছে। আশেপাশে যদি শাহনাজরা না থাকতো তাহলে মাহাতিম ঠিকই ওর কাছে যেত, কিন্তু কিছুই হয়নি। ঠিক আছে, মাহাতিম ওর দিকে ইশারা দিতেই সবকিছু ভেবে নিল। কিন্তু তার আগে মেহনু সেখান থেকে উঠে দাঁড়ালো, সবাইকে উদ্দেশ্য করে বলল, আমার প্রচুর মাথা ব্যথা করছে, আমি একটু ঘুমাতে চাই। তোমরা সবাই এখানে মজা করো, দয়া করে আমার জন্য আনন্দের পরিবেশটা নষ্ট না হোক। আমি তো এমনি এগুলো পছন্দ করি না, তাই একটু বিশ্রাম নিতে চাচ্ছি। আমি এখান থেকে যাই। মেহনুরের কথায় মাহাতিম কিছু বলার আগে নীতি চট করে বলল, যদি মাথা খুব ব্যথা করে তাহলে রুমে যেয়ে ঘুমিয়ে পড়ো মেহনুর, জেগে থেকো না। আমাদের আসতে হয়তো দেরি হতে পারে, যদি কিছুর প্রয়োজন হয় আমাদের কাছে ওয়েটার পাঠিয়ে দিও। মেহনুর সাই জানিয়ে চুপচাপ চলে গেল। পিঠের ওপর আঁচল টেনে রিসোর্টের নিয়ত বাতির দিকে এগোতে লাগলো। কারেন্টের লাইন ঠিক করা হয়েছে দেখে রিসোর্টে কালকের মধ্যেই অন্ধকার নেই। মেহনুর কটেজের সিঁড়ি বেয়ে পা ভেঙে ওপরে উঠতে লাগলো। খচখচ করে উঠল চারপাশটা। একটু দাঁড়িয়ে মেহনুর মনে হলো যেন কেউ আছে তার পাশে, কেউ তাকে ফলো করছে। একটু দাঁড়িয়ে চারপাশটা দেখে চোখ বুলিয়ে নিল। বারবারের মতোই থমকে দাঁড়ালো। কেন জানি মনে হচ্ছে কেউ আড়ি পেতে দেখছে। মেহনুর বিষয়টা পাতা না দিয়ে কেমন খটমট লাগছে। গতকাল রাতের রুমের বাইরে জুতার ছাপ, সে দেখে সন্দেহ জাগছে। ছাপটা কি আদৌ মাহাতিমের? মাহাতিম যদি হয়ে থাকে তাহলে রুমের বাইরে কি করতে আসবে? এসব চিন্তায় মশগুল হয়ে মেহনুর অন্ধকার রুমে লাইটটা জ্বালালো। আর ঠিক তখনই চোখের সামনে ভেসে উঠল বিভৎস রুমের অবস্থা। বিকেলের দিকে পুরো রুম গোছানো অবস্থায় ছিল, সেই রুম এখন লন্ডভন্ড তাণ্ডব হয়ে গেছে। বিছানার চাদর উল্টে ফ্লোরে পড়ে আছে, বালিশগুলো পড়ে আছে নানা দিকে। টেবিলের ওপর উপন্যাসের বইগুলো এলোমেলো করে রাখা, কিন্তু ফ্লোরের ওপর পড়ে আছে এলোমেলো করে বইগুলো পড়ে আছে ফ্লোরে। মেহনুরের রুমে এমন ভয়ানক অবস্থা দেখে চরম বিষময়ে থ মেরে গেল। বিষময় আঁখি দুটো পরে ভয়ে ততক্ষণ থপ করে পায়ের আওয়াজ পেল। ক্ষীণতায় যেন তীব্র আসার আওয়াজটা। মেহনুর ভয়ের আক্রোশে মুখ বুজে রইল না। চরাত করে ঘুরে অন্ধকার করে কারেন্ট চলে গেল। অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে গেল রুমের ভেতরটা। মেহনুরের ভয়ে বুক চটকে একটা আওয়াজ এলো, বুবু। কিন্তু কেউ বুবু ডাকে সাড়া দিল না। মেহনুর রুম থেকে বেরোনোর জন্য দ্রুত পা ফেলে তাকাতেই ক্যাচ করে আপনা আপনি দরজা বন্ধ হয়ে গেল। বাইরের আলোটুকু আটকে থাকলো। নিকশ কালো বিভৎস অন্ধকারে মেহনুর দিকে ছুটে পেল না। বন্ধ দরজা খুলতে পারলো না, কিন্তু সিটকিনির কাছে যেতে পারলো না। সিটকিনির কাছে হাত পৌঁছানোর পূর্বে আঁচলটা পিছন থেকে শক্তভাবে টান অনুভব করলো। মেহনুর চেষ্টা করলো, ছোট সিটকিনি খুলতে পারলো না। উল্টো আঁচলে যে টান খেয়েছে পিছনে, এতে ভয়ে তার শ্বাসনালী বন্ধ হওয়ার উপক্রম। শৌফিক বিফের জন্য লক্ষ্য করলো টমেটো সসের বোতল শেষ হয়ে গেছে, অথচ এদিকে প্রচুর সস লাগবে। শৌফিক অবশ্যই সসগুলো বোতলে ঢালতেই জোর গলায় বলল, গাইস, আমার এদিকে টমেটো সস শর্ট, কেউ আমার জন্য রুমে গিয়ে সসের বোতল দুটো এনে দাও। শৌফিকের কথায় তীব্র সাউন্ড পাচ্ছে কারোই কানে ঢুকলো না। এদিকে মাহাতিম চুপচাপ গুড়ির ওপর ব্যান্ডেজ লাগিয়ে বসে আছে। মেহনুর যে উদাস হয়ে গেছে সেই ব্যাপারটা একটু সহ্য হচ্ছে না ওর। হঠাৎ কি ভেবে যেন রিসোর্টের রাস্তায় চোখ বোলালো। সাথে সাথেই কপালে অনেকগুলো ভাঁজ এবং চিন্তা পড়লো, এই রাস্তা আমার অন্ধকার কেন? মানে কি, কারেন্ট কি চলে গেছে, নাকি রিসোর্টের লাইনে কোনো সমস্যা? মাহাতিম চিন্তায় রেশ ফেলে কোনো সমস্যা হয়েছে। মাহাতিম চিন্তায় ফস করে ঘুড়ি থেকে উঠে দাঁড়ালো। শৌফিকের সামনে এসে সসের জন্য চেঁচিয়ে উঠলো। মিউজিকের জন্য কেউ শুনলো না। শৌফিক শেষমেশ বাধ্য হয়ে মাহাতিমের কাছে এসে দাঁড়ালো। ওর কানের কাছে সস আনার কথাটি বলল। মাহাতিম তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। মাহাতিম সসের জন্য চলে যেতে শৌফিক ওর যাওয়ার দিকে তাকিয়ে হাসতে থাকলো। রিসোর্টে যাওয়ার জন্য যে মন আকুপাকু করছে শৌফিক ঠিকই বুঝতে পেরেছে। মাহাতিম পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ লাইট অন করলো। অন্ধকার রাস্তায় আলো ফেলে রিসোর্টের গেটে ঢুকলো। ভেতরের অবস্থা মনে যা ভেবেছিল সেটাই, কোথাও কোনো আলো নেই, তার উপর অন্ধকার হয়ে আছে। মাহাতিমের মনে একটাই চিন্তা, মেহনুর যেন সুস্থ সমেত থাকে। মনের মধ্যে কুডাক যেন কিছুতেই বুঝতে পারছে না সে। মোবাইলের আলোয় রাস্তা ধরে মাঝে মাঝে
বুকটা ধকপক করতে লাগলো। মাহাতিম একবার দুইবার বারবার সেই আওয়াজ শুনতে পেল, একটা চীনা সুর। অন্ধকার চিরে মেহনুর চেঁচিয়ে উঠছে। মাহাতিম দ্রুত হাতে দৌড় লাগালো, রুমের দিকে ছুটলো। কটেজের ভেতর ঢুকে বদ্ধ দরজায় জোরে ধাক্কা মারলো, কিন্তু ভেতর থেকে আটকানো দেখে সেটা খুললো না। এদিকে মেহনুর কান্নার অবরত ভেসে আসছে রুমের ভেতর থেকে। অমন আওয়াজে মাহাতিম স্বাভাবিক স্থির থাকতে পারলো না। অমনি লাঠি দিয়ে ভাঙলো দরজা। শরীরে সমস্ত শক্তি জোর সোজারে ধাক্কা মেরে ধামাক করে দরজাটা ভেঙে খুলে গেল। চোখের সামনে কান্নায় ছিটকে হিচকি তুলছে থাকা মেহনুরকে ঠোঁট উল্টে কাঁদতে কাঁদতে আঁচলটা তরুণের শক্ত হাতের মুঠোয় 80% হয়ে এসেছে। মেহনুর একটু আঁচলটুকু আটকানোর জন্য দুহাতে খামচে ধরে আছে। কান্নায় চোখ দুটো ফুলে লাল হয়ে উঠেছে। মাহাতিম স্থির নির্বাক মেহনুরের দিকে তাকিয়ে বুক ভর্তি লম্বা শ্বাস টেনে তরুণ মাহাতিমের মুখের অবস্থা দেখে অজান্তেই মুঠো ঢিলে করে আঁচলটা ছেড়ে দিল। হাতের মুঠো থেকে আঁচলটা সরে যেতে মাহাতিম নিজেই খামচে ধরে স্বাভাবিক করে ফেলল। স্থির হেঁচকি তুলা কমলো ওর। মাহাতিম কপালে রক্তটুকু যেন ফুলে ফেটে বের হয়ে আসবে। তরুণ আর বুঝতে বাকি রইল না এখন তাণ্ডবলীলা ঘটতে চলেছে। তরুণ গলা উঁচিয়ে বড় করে ঢোক গিলল। এদিকে মাহাতিম দরজা ছিঁড়ে ধীর পায়ে রুমের ভেতর ঢুকলো। তরুণের দিকে শক্ত দৃষ্টিতে কোমরের দিকে হাত নামালো। তরুণ আবার একটা ঢোক গিলল। মাহাতিম বেল্ট খুলে ফেললো। কোমর থেকে বেল্টটা বাম হাতে কায়দা মতো পেঁচালো। তরুণ পা পেঁচাতে পেঁচাতে চলে গেল। মাহাতিম একটু এক চুল ছাড় দিল না। বাম হাতে বেল্টটা সম্পূর্ণ ডান হাতের আঙ্গুলে কট করে ফুটিয়ে নিল। তরুণের একদম কাছাকাছি যেতেই রুম কাঁপিয়ে হুঙ্কার দিতে শুরু করলো। মেহনুর চেয়ে 1000 গুণ চিল্লাতে থাকলো তরুণ। মাহাতিমের হাতে প্রতিটা বেল্টের ঘাত যেন মুরগির মতো ফ্লোরে পড়ে গড়াগড়ি খেতে লাগলো সে। মেহনুর সেই হাহাকার দৃষ্টি দেখে খিচ মেরে চোখ কান বন্ধ করে রেখেছে। মাহাতিম এখন মেহনুরের চেয়েও তরুণের হাজারি শোনার জন্য মরিয়া হয়ে আছে। সেদিকে ওকে শুধরানোর সুযোগ দিয়েছিল। শুধরানোর সুযোগটা না দিলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। মেহনুরের গায়ে হাত দেওয়ার সাহস আর করতে পারতো না। পিটাতে পিটাতে মাহাতিম হয়রান হয়ে গেল। মাহাতিমের বাম হাতটা যেন ডান হাতে চালান হয়ে গেল। এদিকে সৌভিক অপেক্ষা সসের জন্য করতে করতে কাহিল হয়ে গেল। নিরুপায় হয়ে নিজেই সসের জন্য পা বাড়ালো। তখন সিয়াম এসে প্রফুল্ল সুরে বলল, কি মামু, ওদের রোমান্স দেখতে যাও কেন? লজ্জা করে না? ওরা একা আছে, একা থাকতে দাও। সিয়াম কথায় ভুরু কুচকে নিল সৌভিক। রাগে সুরে তেজ দাঁড়িয়ে বলল, সসের বোতল যে সবসময় আনা দরকার ছিল, সেটা কি তাল নাই তোমার? এখন কই? সে তো সস আমদানি দিবে। সৌভিক রাগ দেখিয়ে সিয়াম তাড়াতাড়ি ওকে শান্ত করতে বলল, আরে মামা রিল্যাক্স হও, চলো বোতল আনি, চিন্তা করো না, আসল জায়গায় থাকবো না, সসের দিকে চোখ দেবো। সৌভের এমন কথায় প্রতিক্ষর করলো না সিয়াম। সস আনার জন্য রিসোর্টে ঢুকলো। আর্তনাদ চিৎকার শুনতে পেল। দুজনেই হকচকে নিজেদের দিকে তাকালো। সিয়াম একটা ঢোক গিলে সৌভিক ওর দিকে দৌড়ে এলো। সিয়াম সঙ্গে সঙ্গে দৌড়ে মাহাতিমের রুমে দিকে গেল। মাহাতিমের পেছন থেকে ঝাপটে ধরলো সিয়াম আর হাত থেকে বেল্টটা নিল সৌভিক আর সিয়াম অনেকটা চেষ্টার পর পরিস্থিতির সামনে আনার চেষ্টা করলো। তরুণের অবস্থা কঠিন, দেখার মতো অবস্থা নেই আর। মাহাতিম কিছু সময় পর শান্ত হবার পর আগেই ম্যানেজার 3 জন সাঙ্গপাঙ্গদের ধরলো। এই তরুণ এখানে কিভাবে আসলো সেটা স্বাভাবিকভাবে ব্যাখ্যা দিতে বলল। এখানে শাহানাজ এসে পায়ের জুতা খুলে দুকালে ঠাস ঠাস করে মারল। মার খাওয়ার পর তরুণ ফ্লোরে গোগানির জন্য চোখ বন্ধ করে ফেলল, কিন্তু সম্পূর্ণভাবে চেতন হারালো না। মেহনুরের অবস্থা কাঁদতে কাঁদতে নাজেহাল। মাহাতিম শাহানাজের সামলানোর জন্য চেষ্টা করলো। নিজের রুম থেকে বেরিয়ে গিয়ে তরুণের পাশাপাশি ম্যানেজারের ব্যবস্থা করলো। ম্যানেজারকে ওয়েটারদের সামনে পরপর 2টা কড়া চড় মারলো, কিন্তু ম্যানেজার উল্টো টাকার গরম দেখিয়ে মাহাতিমের লোকটার দিকে 2 মিনিটের জন্য দুম চেয়ার করে ঘুষি মারলো। ম্যানেজার পেছনে ছিটকে অশ্রাব্য ভাষায় গালি দিতে থাকলো। তো দ্রুত মাহাতিমের বাধা দিয়ে বলল, এখানে কিছু করিস না বস, এখানে আমরা একা না, শাহনাজরাও আছে, ওরা জানতে পারলে ভয় পেয়ে যাবে, আপাতত একটু ঠান্ডা থাক। কথাটার মাঝখানে হাঁপাতে এলো শাহনাজ। হাঁপানো সুরেই তাড়াতাড়ি করে যত দ্রুত সম্ভব বলতে লাগলো, মেহনুর সাবার রুমে দরজা আটকে দিয়েছে, কারো কথা শুনছে না, সবাই ওকে দরজা খোলার জন্য অনুরোধ করছে, কিন্তু কাজ হচ্ছে না। মাহাতিম ম্যানেজারের ব্যাপারটা সৌভের হাতে দিয়ে নিচে মেহনুরের পরিস্থিতি দেখতে গেল। ম্যানেজারের সাঙ্গুপাঙ্গু এক্সট্রা চাবি নিয়ে এলো।
এদিকে তরুণ নামক আগাছার বাচ্চাটাকে কুটি কুটি করতে পারলে ভালো হতো। মাহাতিম দরজার বাইরে থেকে সবাইকে সরিয়ে দিল, চাবি ঘুরিয়ে নব হয়ে রুম খুলল। সবাইকে নিজ নিজ রুমে পাঠানোর জন্য নীতি হাতটা চেপে ধরে ইশারা করলো। অমনি নীতি সবাইকে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য কটেজ থেকে বের হলো। এদিকে মাহাতিম ভেতরে ঢোকার আগে 2বার নক করলো। মেহনুর, আমি রুমে আসতে পারি? এখানে তরুণ নেই, আমি তরুণকে জায়গা মতো পাঠানোর ব্যবস্থা করছি। মেহনুর, তুমি কি শুনতে পাচ্ছ? ভেতর থেকে কান্নার আওয়াজ ছাড়া আর কোনো শব্দ এলো না। মাহাতিম বাধ্য হয়ে দরজা খুলে ভেতরে গেল। রিসোর্টের এক আলোয় যেন মেহনুর ইচ্ছে করে রুমের লাইটটা নিভিয়ে রেখেছে। মাহাতিম দরজাটা ঠেলে মেহনুরের কাছে আসলো। খোলা জানালার দিকে যতটুকু নিয়মবাতির মতোই আলো জ্বলছে, তাতে মেহনুরের অবস্থা দেখে বোঝা যাচ্ছে না। মেহনুর ফ্লোরে বসে বিছানায় মুখ লুকিয়ে কাঁদছে। পিঠটা দরজার দিকে থাকায় মাহাতিম ওর কিছু অংশটা দেখতে পাচ্ছে। মাহাতিম ধীরে ধীরে ওর কাছে ফ্লোরে এসে বসলো। মেহনুরের দিকে তাকিয়ে মাহাতিম ছোট্ট শ্বাস ছাড়লো। নিচে স্বরে বলে উঠল, মেহনুর, ওকে শাস্তি দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি, তুমি শান্ত হবে। মেহনুর এবারও জবাব দিল না। মাহাতিম আরো কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ ওর দিকে হয়ে তাকালো। শয়তানটা কোথায় ব্যথা দিয়েছে মেহনুর? মাহাতিমের প্রশ্ন শুনে প্রচন্ড হতভম্বিত হলো মেহনুর। নিরাপত্তার জন্য ওয়াদাটা হান্নান শেখের কাছে হয়েছিল, সেই ওয়াদা ভঙ্গ হয়ে গেল। মাহাতিম অপরাধী মুখে মাথা নিচু করে বসে রইল। হঠাৎ মেহনুর বিছানা থেকে মুখ না তুলে পিঠের দিকে পেছন দিকে চুল সরিয়ে দিল। সবগুলো চুল বাম হাতে টেনে পিঠ থেকে কেশরাশি টেনে ধরল। চুলগুলো সরাতে মাহাতিম তখন দেখতে পেল পিঠের দিকে দুটো ফিতার গেরো খুলে এসেছে। ফর্সা পিঠটায় কয়েকটা নখের দাগ লেগেছে। মাহাতিম কি বলবে কিছুই বুঝতে পারলো না। এতটা অসহায়, এতটা ধিক্কার কখনো নিজের জন্য আসেনি, আর যতই না আসছে। মাহাতিম নিজেকে সামলানোর মাত্রা কমিয়ে নিয়েছে। মেহনুরের পিঠের দিকে এগিয়ে আসে। কান্নার জন্য এখনো পিঠটা ক্রমাগত কাঁপছে। মাহাতিম দুহাতে ফিতার জন্য বাঁধার জন্য এগিয়ে দিল। আলগা হয়ে আসা ফিতা দুটো আগের মতো বেঁধে ওর কাঁধের দিকে নিজের মুখ ঘোরালো। মেহনুর কান্নারত মুখটা দেখার জন্য মাহাতিম থুতনি তুলে ওর মুখের দিকে ধরলো। গায়ে দুটো হাত রেখে মুখ কিছুটা কাছে নিয়ে আসলো। আবার জবাবটা দিবে? দাও মেহনুর, আমার হাতে বেশি সময় নেই। তোমার একটা উত্তরের জন্য সবকিছু থেমে আছে, আমাকে প্রচুর সাফার করাচ্ছে। আমি কিভাবে শক্ত হয়ে আছি তোমার সে সম্বন্ধে ধারণা নেই। মেহনুর টলটলের চোখে থেমে থেমে পানি পড়ছে, কিন্তু জবাব দেওয়ার জন্য কোনো উত্তরভঙ্গি যেন দেখা যাচ্ছে না। মাহাতিম আবার তাড়না দেয় মেহনুরকে, জোর দেখিয়ে বললে, আজকে যদি চুপ থাকো আমাকে কোনোদিনও খুঁজে পাবে না। মেহনুর আফরিন, যদি এটা ভাবো আমি পাগলা প্রেমিকের মতো তোমার পিছু পিছু ঘুরতে ঘুরতে চলে আসবো, তাহলে এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। আমি কোনোদিনও পিছু ছাড়া অতীতের দিকে ঘুরে তাকানো মানুষ না। আমি শুধু একটুকুই জানতে চাই, আমি কি চলে যাব? 2 মিনিটের ভিতর জবাব দিবে। আর যদি সময় নষ্ট করার ধান থাকে তাহলে মাথায় একটা ঢুকিয়ে নাও, আমি আবেগের বেলায় আবেগ, কাজের বেলায় কাজ করতে পছন্দ করি। আবেগের জায়গায় কাজ দেখি না। আই হ্যাভ নাথিং টু শো। সোজা একটা কথা বলো, আমি চলে যাব। মাহাতিম নিজের কথাগুলো শেষ করে অপেক্ষার প্রহর গুনতে লাগলো। এদিকে তীর করে সময় চলতে লাগলো। মেহনুর কোনো কথা বলল না। মেহনুর চুপটি হয়ে থাকায় মাহাতিম ব্যর্থ চেষ্টায় ব্যথিত হলো প্রচুর। মেহনুরের দিকে তাকিয়ে থাকতে থাকতে ওর গাল থেকে দুটা আগলা হয়ে আসলো। মাহাতিমের মনে হলো সময় হিসাব গুনতে গুনতে 2 মিনিট শেষ হয়ে গেছে। তখন মনের ভেতর পাথর চাপা দিয়ে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল। এদিকে মেহনুরের জড়তা মুখ ফুটে উঠছে, যাবেন না, আপনি যাবেন না। উন্মাদের মতো কথাটুকু বলতেই মাহাতিমের হাত দুটো গাল থেকে সরিয়ে নিল। নিজের কোমল হাত দুটোর মাঝে শক্ত করে আঁকড়ে ধরল। মাথা নিচু করে কেঁদে দিয়ে আবারও বলে উঠল, যাবেন না, আপনি কোথাও যাবেন না। আপনার জায়গা কেউ নিতে পারবে না, কেউ আসতে পারবে না, আপনি যাবেন না। মাহাতিমের হাত দুটো মুষ্টিবদ্ধ করে হাউমাউ করে কাঁদতে লাগলো মেহনুর। চোখের কোল থেকে টলমল করে অশ্রুবর্ষণ হতে লাগলো। মাহাতিম তার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে নীরব হয়ে গেছে। চোখের সামনে কান্নারত মেহনুরের মুখটা দেখে
মিশ্র অনুভূতির শিকার হচ্ছে। মাহাতিম নিজের হাত দুটো মেহনুরের নরম হাতে বন্ধন করে সরিয়ে নিল। মেহনুর তখন মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছিল। সেই কান্না ফিসফিসানি সুরে চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মাহাতিম চুপচাপ ও ডান হাতটা পরম উষ্ণতায় ধরল। সেই কোমল হাতটা ধীরে ধীরে নিজের উষ্ঠজোড়ার কাছে নিয়ে আসলো। হাতে তলায় স্পর্শ করে হেলদন নেই মেহনুরের। কান্না যেন কমল না ওর। মাহাতিমর অবস্থা দেখে ঠোঁট থেকে হাতটা সরিয়ে নিল। সেই চুমু খাওয়া হাতটা টেনে আনলো নিজের ডান কাঁধের ওপর। মেহনুরের অশ্রুধরা মুখটির দিকে আরেকটু এগিয়ে যেতে ওর হাতটা কাঁধ থেকে ঘাড়ের ওপর নিল। মাহাতিম অন্যদিকে ঘুরে মেহনুর নিচু মাথাটা থুতনি উঁচিয়ে ধরল। থুতনি থেকে হাত সরিয়ে গলার দিকে নামলো ধীর সুস্থে। গলার বাম দিকে কালো তিলটার ওপর বৃদ্ধা আঙ্গুল রেখে বাকি 4টে আঙ্গুল ঘাড়ের দিকে রেখে মেহনুর তখন কান্না থামিয়ে অশ্রু নয়নে মাহাতিমের দিকে দৃষ্টি তুলে তাকালো। মাহাতিমের শান্ত গভীর চাহনির মাঝে পুরোপুরি আটকে গেছে মেহনুর। জানালা দিয়ে বাইরের আলোয় আসছে ঘরের ভেতর। মেহনুরের দিকে আরেক ধাপে গিয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে দিল মাহাতিম। আকস্মিক কাণ্ডে দুজনেই তখন চোখ বন্ধ করে ফেলল। মাহাতিম বুক ফুলিয়ে লম্বা শ্বাস নিয়ে আবার ছাড়ে। অপরদিকে মেহনুর হিচকির মতো মৃদু কেঁপে উঠল। বাইরের ঠান্ডা বাতাসে রুমটা ক্রমশ শীতল হচ্ছিল। গায়ে তখন পরশ লাগানো হিম বাতাসে রুমের ভেতরটা আবছা অন্ধকারে ঢেকে গেছে। নিঃশ্বাস নিতেও যেন বেগতিক কষ্ট হচ্ছে। মাহাতিমের গলাটা ওপরে তুলে মাহাতিমের হাতটা জোরে চেপে ধরে আর্য গলায় নরম ভঙ্গিতে বলল। জড়তা কাটানো শুরু হলো মেহনুরের। সামনে আমার ঠোঁটে চুমু খেতে হবে। এমন কথা শুনে লজ্জায় প্রচুর কুকড়ে উঠল মেহনুর। চোখ দুটো আরো ভেতরের দিকে কুকড়ে নিল। অশ্রুশ্রবণ আপাতত যেন মাহাতিমের কথায় প্রচন্ড লজ্জা কাজ করছে তার। মাহাতিম চোখ খুলে কপাল থেকে কপাল সরিয়ে নিল। মেহনুর বদ্ধ চোখের দিকে অনির্মেষ চাহনিতে তাকালো। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসুরানি বলল, আদুরে ঠোঁট দুটোর জন্য আনসারি অপেক্ষা করবে। কথাটুকু শেষ করতে মাহাতিম দ্রুত ওকে ছেড়ে দিল। ঘাড় থেকে হাত সরিয়ে গাল থেকে হাত সরিয়ে নিল। মেহনুর লজ্জায় যেন চুপ মেরে আছে। সেটা ভাবমুখ দেখে বোঝা বাকি রইল না মাহাতিমের। মেহনুর সম্পূর্ণরূপে ছাড় পেয়ে চোখ খুলে তাকালো। অমনি দেখতে পেল মাহাতিম ওর দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। মেহনুর উসবুকের মতো তাকিয়ে থাকলে মাহাতিম চুপচাপ উঠে দাঁড়ালো। মেহনুর দ্রুত ঘুমাতে বলে সেখান থেকে বেরিয়ে গেল। মেহনুরের সেই আদেশগুলো অনেক কিছুক্ষণ নিরিবিলি কাটিয়ে শাড়ি পাল্টে ঘুম দেয়। এদিকে মাহাতিম হাসি রুম থেকে বেরোলে বাইরে এসে শক্ত শব্দ হলো। পকেট থেকে ফোন বের করে জরুরি ভিত্তিতে কাউকে কল দেয়। অপর পাশ থেকে রিং হতে কলটা বেজে রিসিভ হয়। অপর পাশ থেকে হ্যালো আসতে আসতে মাহাতি সঞ্জম গলায় বলে, রাত 10টার দিকে একটা মেল পাঠাচ্ছি, আশা করব ভ্যাকেশনটা গ্রেট হবে। মাহাতিমের কথা শুনে কয়েক মিনিট নীরব রইল। স্বাভাবিকভাবেই বুঝলো অপরপক্ষে ছুটির জন্য ব্যাপারটা যেন একদম অসন্তোষজনক না। মাহাতিম সেটা আজ করতে পারলো, আগ বাড়িয়ে কিছু বলল না। কলের কাজটা শেষ করতে সবাইকে আজকের ঘটনায় ধামাচাপা দিতে বলল। আপাতত এই ঘটনা বাড়িতে না জানানোই ভালো। মাহাতিম নিজে এই ব্যাপারে হান্নান শেখের সাথে আলোচনায় বসবে। খুবই ঠান্ডা মস্তিষ্কে গুরুতরভাবে হ্যান্ডেল করতে হবে। এই কথা শুনে শাহনাজ একটু শান্ত হলো। মাহাতিমের ওপর বিশ্বাস রেখে ভোরে ওঠার জন্য ঘুমাতে চলে গেল। ভোরে উঠে রওনা দেওয়ার জন্য শেষ মুহূর্তে প্রস্তুতি নিল সবাই। মাইক্রো চিপ দুটোই সমানভাবে চেক করা হলো। ঘুমন্ত শার্ট রুমে খুলে শোভিক এসে হাজির। সে দীর্ঘটে রুমে ঢুকে বিছানে এসে বসলো। ভাবি কি কনফার্ম? শোভের এমন স্বাভাবিক কথায় দৃষ্টি ফেলে তাকালো মাহাতিম। ওর দিকে এক পলক তাকিয়ে শার্ট পরায় ব্যস্ত। মাহাতিমের কোনো উত্তর না দেখে শোভ এবার চিন্তিত মুখে বলল, দোস্ত, মেহনুর কি রিজেক্ট করে দি? মাহাতিম টি শার্ট পরার পর প্যান্ট পাল্টে ট্রাউজার পরে নিল। তবুও কোনো জবাব দিল না। এদিকে মাহাতিমের নিরাপত্তা দেখে শোভিক কৌতূহল কম ছিল না। শোভিকে লাগাতার প্রশ্ন করতেই থাকে। মাহাতিম গ্লাস নিয়ে শোভিকের সামনে ধরে স্বাভাবিক সুরে বলল, পানিটা খেয়ে গলাটা ভেজা। শোভুক ওর উদ্ভব কাণ্ড দেখে আশ্চর্য হয়ে গেল। কপালে কয়েক তর ভাঁজ ফেলে মারাত্মক প্রশ্নসূচক ভাবে গলায় বলল,
তুই কি অ্যান্সার দিবি? ওই মেয়ে কি তোকে কি বললো সেটা তো বল। মাহাতিম আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো আঙ্গুল চালাতে লাগলো। চুলগুলো পেছনে ঠেলতে সরল গলায় বলল, বাসর করতে পারবো না, ও এখনো ছোট। সবিক উত্তরটা শুনে কুচকানো ভুরু যেন ফ্লোরের দিকে তাকালো। মাহাতিমের কথাটা উল্টোর মতো হা হু ভরে ভঙ্গিতে বলল, থাক দোস্ত, মন খারাপ করিস না, ওর মতো মেয়ে তো লাগবে না। তুই ওর চেয়ে অসহায়ের মতো কথাগুলো বলতে থাকে। হঠাৎ থেমে গেল সবিক, ফ্লোরের দিকে তাকিয়ে চোখ দুটো বিশাল বড় বড় করে চোয়াল ঝুলিয়ে ফেললো। তৎক্ষণাৎ বিভৎস ফিরে ফেলো, অচমকায় বলে উঠলো, তুই কি বললি? কি বললি মাহাতিম? সবিক প্রশ্নটা করতেই ততলিয়ে ফেললো। হতভম্ব করে বিছানা থেকে উঠে মাহাতিমকে একদম সামনে এসে দাঁড়ালো। তুমুল উত্তেজিত হয়ে মানুষ যেমন কথা গুলিয়ে ফেলে, সবু তেমন কথাগুলো গুলিয়ে ফেলছে। তো তার মানে ভাবি পটে গেছে? ভাবি রাজি? তোকে হ্যাঁ বলেছে? তোকে বিয়ে করবে তো? একসঙ্গে অনেকগুলো প্রশ্ন ছুড়ে তৌফিক জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মাহাতিম কিছুক্ষণ কঠোর মুখে তাকিয়ে থাকলো। হঠাৎ মুখের ভাবভঙ্গি পরিবর্তন করলো। প্রাপ্তিসূচক ভাবে সৌভিকের কাঁধে দু হাত দিল। জোরে একটা নিঃশ্বাস টেনে নিয়ে বলল, বিয়েটা করতে হবে সৌভিক, ওকে ফেলে যেতে পারবো না। আর যদি ও রাজি না হতো, আমি কি করতাম জানি না, হয়তো বেপরা হয়ে তুলে নিয়ে যেতাম। কিন্তু ও যেহেতু রাজি হয়ে গেছে, আমাকে দ্রুত বিয়েটা করতে হবে। বাড়িতে কালই আমি সব কথা খুলে বলবো, ওকে ছাড়া সম্ভব নয়। মাহাতিমের কথায় প্রচন্ড রূপে খুশি হলো সৌভিক। আজ মাহাতিমের মুখে যে হাসিটুকু দেখা যাচ্ছে, সেটা কেবল মেহনুরের জন্য সম্ভব হয়েছে। এই মেয়েটা ওর কাছে কিভাবে রাজি হলো জানা নেই, কিন্তু বিয়েটা দ্রুত করা জরুরি। সৌভিক সব দিকে বিবেচনা করে পরামর্শ দিতে বলল, দোস্ত, বিয়ের প্রস্তাবটা কাল তুলিস না। হানান নানা এই ব্যাপারে ডাউট করতে পারে। কথাটা আন্টির কাছে তুলে তারপর নানার কাছে পাঠিয়ে দিবি। আমরা তো সুরাইয়ের জন্য টেনশন হচ্ছে, এই মেয়েটা যদি বাড়িতে কথা লাগিয়ে দেয়। সৌভিকের কথায় মাহাতিম যেন চিন্তায় ডুব দিল। সৌভিকের কাঁধ থেকে হাত সরিয়ে বিছানায় যেয়ে বসলো। সৌভিক ওর পাশে বসতে পড়লো। মাহাতিম চিন্তিত মুখে বলল, এই সুরাইয়া মেয়েটা খুব চতুর, ওকে সহজে দেখলে চলবে না। সৌভিক কথাটা অর্থ আদা বুঝলো না। কোন মাহাতিম এই কথাটা বললো, সেটা উদ্বেগ প্রকাশ করলো। তুই কি ওর ব্যাপারে গোপন কিছু জানতে পেরেছিস? সৌভিকের প্রশ্ন হ্যাঁ সূচক মাথা নাড়লো মাহাতিম। রানের ওপর দুই কনুই রেখে দুই হাত মুষ্টিবদ্ধ করে গালে ঠেকালো। ওর কাছে যে সিক্রেট ফোন আছে সেটা জানিস? ও যে রাতে ঘুমায় না, টের পেয়েছিস? সুরাইয়া কত ভালো মানুষ সেটাও দাদাভাই জানে। যখন ক্লাস 5-এ পড়তো, তখন ডিসপেন্সারি দোকানদারির সাথে বেগে গেছিল। সেদিকে বেশি দূর যেতে পারেনি। এর মধ্যে গ্রামের কিছু মানুষ এসে খবর দেয়, হান্নান নানা যে নিয়ে আসে। এরপর থেকেই মোল্লাবাড়ির মেয়েরা বাড়ির বাইরে যায় না। ওর জন্যই হান্নান নানা শাহানাজদের সাথে কড়াকড়ি হয়েছে। আগে ওরা যখন ছোট ছিল তখন সবকিছু স্বাভাবিকভাবেই চলতো। মাহাতিমের কথা শুনে সবিক যেন আকাশ থেকে পড়লো। চরম বিষয় নিয়ে এক গাদা প্রশ্ন ছুড়ল। তুই এসব তথ্য কোথা থেকে জোগাড় করলি? কিভাবে জানলি? কে জানালো? তখন আর সুরাইয়ার ব্যাপারে এত বড় গোপন তথ্য তুই কিভাবে জানলি? আল্লাহরে দোস্ত, তুই সুরাইয়ার ভয়ঙ্কর মাইয়া। মাহাতিমের মুষ্টিবদ্ধ থাকা থুতনিটা সবিকের দিকে তাকালো। স্বাভাবিক ভঙ্গিতে সন্দেহ উদ্গীপ করে বলল, ওইটা শুধু না, শেফালি মামিরও কাহিনী আছে। শেফালি মামির জন্য বাড়ির মধ্যে কি হয় সেটা তোরা কিছু জানিস না। হান্নান নানা ভাই সবাই আমার কাছে গোপন রেখেছে, ইভেন মাও এ ব্যাপারে জানে না। একটা জিনিস খেয়াল করেছিস কিনা জানি না, বা মেহনুর কিন্তু অন্য 10টা মেয়ের মতো নর্মাল না। মাহাতিমের কথায় হতবাক হলো সৌভিক। এতদিনে যে বাড়ির মেহমান হিসেবে অস্তিত্ব ছিল, সে বাড়িতে ততক্ষণ রহস্য লুকিয়ে আছে এটা আসলে কেউ জানতো না। কিন্তু মাহাতিমের কথা শুনে একটু একটু করে বিশ্বাস হলো। মাহাতিম হাতের 5 আঙ্গুল গুটিয়েছিল না। এখানে যেহেতু এসেছে, দিনের পর দিন ওকে থাকতে হবে, তার মানে অনেক কিছু ওর জানা হয়ে গেছে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, মেহনুর 17 বছরে কিশোরী হওয়া সত্ত্বেও আচরণ কিন্তু কিশোর সুলভ নয়। ওর আচরণ নীরব, ঘুমোর, শান্ত দেখা যায়, যেটা একজন কিশোরী মেয়ের মধ্যে থাকার কথা নয়। 17 বছরের মেয়ে মানে প্রাণবন্ত, উজ্জ্বল, হাসিখুশি মেজাজের আচরণই হবে, যার কারণে সম্পূর্ণরূপে চঞ্চলতার গুণ পরিবেশিত হবে। যেহেতু উল্টো গুণ ওর আচরণে দেখা যায়, তার মানে ওর জীবনে নিশ্চয়ই একটা লুকোনো রহস্য রয়েছে। সবিকে কেন জানি মনে হলো মাহাতিম মেহনুরের ব্যাপারে সবই জানে, আর সবকিছু জানার পরই ওর প্রতি মন ভাড়াতে আগ্রহ হয়েছে।
সৌভিকের নীরবতা দেখে মাহাতিম ওর মনের অবস্থা বুঝে গেল, কিন্তু কাল যেহেতু ড্রাইভের জন্য দখল পড়তে হবে তাই সৌভিককে রেস্টের জন্য পাঠিয়ে দিল। সৌভিক প্রথমে প্রশ্ন জানার জন্য উদ্গ্রীব হয়, কিন্তু পরক্ষণে মাহাতিমের কথা মতো ব্যাপারটা পড়াশোনার জন্য অপেক্ষা করতে লাগলো। মাহাতিম ওকে বিদায় দিয়ে রুমের দরজা লাগিয়ে দিল। এদিকে সৌভ বহু প্রশ্ন নিয়ে চিন্তা করতে করতে নিজের রুমে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে কেউ ডেকে আলতো সুরে খুবই সতর্কভাবে, এমন গলার ডাক যেন এই সুরটা কানে পৌঁছানো স্তম্ভের মতো লাগলো সৌভিকের। মুখ দিয়ে কথা বলা তো দূর, সেসব অনবরত ঢোক গিলতে লাগলো সে। মাথা কি পিছু ঘুরবে নাকি জবাব না দিয়ে হুড়মুড় করে ছুটে পালাবে, কি করবে এই মুহূর্তে সে বুঝতে পারছে না। ঘামতে লাগলো সৌভ।